সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি জিনিস এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি, এই জিনিসটা আমরা ক্লিয়ার হব। তো প্রথমে আমাদেরকে আহ দুই বা ততোধিক, হ্যাঁ, দুই বা ততোধিক আবৃত, দুই বা ততোধিক দশমিক ভগ্নাংশের আবৃত অংশ এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান হলে তাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন এই যে দুইটা 12.245 পৌনপুনিক 6.32 পৌনপুনিক, এই দুইটা এই দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ সদৃশ কেন? কারণ এদের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, এখানে অনাবৃত অংশ নাই, এখানেও নাই। তাহলে এখানে দুইটা আবৃত অংশ আছে, দুইটা আবৃত অঙ্ক আছে, এবং এখানেও দুইটা আবৃত অঙ্ক সংখ্যা আছে। তাহলে এই এই দুইটা এই দুইটা দশমিক ভগ্নাংশ সদৃশ, কারণ হচ্ছে এদের আবৃত অঙ্ক সংখ্যা এবং অনাবৃত অঙ্ক সংখ্যা সমান। অনুরূপভাবে এই যে নিচের এইটা আর এই দুইটা, এইটা এবং এইটা, এই দুইটা দশমিক ভগ্নাংশ সদৃশ, কারণ হচ্ছে এখানেও দুইটা অনাবৃত আছে, এখানেও দুইটা অনাবৃত আছে, অনাবৃত অঙ্ক সংখ্যা। এখানে একটা আবৃত অঙ্ক, এখানেও আবৃত অঙ্ক একটা। সুতরাং এই দুইটাও কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আর অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কোনগুলো? যাদের দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা, আবৃত অংশের অঙ্ক সংখ্যা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা অথবা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান না, তাদেরকে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটা, হ্যাঁ। তো এই জন্য এরা এরা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। অনুরূপভাবে নিচের এখানে দেখো দুইটা, এখানে দুইটা অনাবৃত, এখানেও দুইটা অনাবৃত, ঠিক আছে, কিন্তু এইখানে দুইটা আবৃত, এখানে দুইটা আবৃত, কিন্তু এখানে তিনটা অনাবৃত আবৃত। তো এখানে যেহেতু মিল নাই, আবৃতর ক্ষেত্রে যেহেতু মিল নাই, সুতরাং এটা এটা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো মোট কথা হচ্ছে আবৃত অংশের অঙ্ক সংখ্যা অথবা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যদি সমান না থাকে, তাহলেই সেই দশমিক ভগ্নাংশগুলোকে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। তো এবার আমরা টাইপ 3, যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, হ্যাঁ, যে অঙ্কগুলো আছে 14 নম্বরে, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এই অঙ্কগুলা সমাধান করব। সদৃশ, হ্যাঁ, আচ্ছা। তো আমাদের এবার টাইপ 3, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। টাইপ 3, হ্যাঁ, টাইপ 3 তে কি বলছে? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, হ্যাঁ, 14 নং এর অঙ্কগুলা, হ্যাঁ, অনুশীলনী 14 ক, হ্যাঁ। আমরা প্রথম অঙ্কটা দেখি। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এখানে 14 ক তে যে আবৃত দশমিক অঙ্কগুলা আছে 2.23 পৌনপুনিক, আরেকটা আছে 5.235, হ্যাঁ। এখানেও দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ আছে। এদেরকে সদৃশ বানানোর জন্য নিয়মটা হচ্ছে, সদৃশ বানাইতে গেলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কোথায় আছে, সর্বোচ্চ কয়টা আছে, এই দুইটা সংখ্যার মধ্যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা আছে, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে একটা, এখানে একটা। তো আমরা সদৃশ করতে গেলে আমরা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, যেহেতু এখানে সর্বোচ্চ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা আছে, অঙ্ক সংখ্যা একটা, এখানেও একটা, এখানেও একটা, সুতরাং আমরা সদৃশ করতে গেলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, এই সংখ্যা দুইটির জন্য অঙ্ক সংখ্যা হবে একটি, হ্যাঁ, এক, অঙ্ক সংখ্যা হবে এক।
এবং এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, আবৃত অংশে এখানে একটা অঙ্ক আছে, এখানে দুইটা, এখানে এক অঙ্ক সংখ্যা ওয়ান, এখানে অঙ্ক সংখ্যা টু। তাহলে ওয়ান এবং টু এর লসাগু, লসাগু যত হবে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে তত। তাহলে লসাগু কত? ওয়ান এবং টু এর লসাগু হচ্ছে টু। সুতরাং আমরা আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে টু। তো এটা খেয়াল রাখতে হবে, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে যত, সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক সংখ্যা যত আছে সেইটা, এবং আবৃত অংশের ক্ষেত্রে লসাগু করতে হবে, যতগুলা অনাবৃত অঙ্ক সংখ্যা আছে তাদের লসাগু হবে। যেমন এখানে ওয়ান এবং টু এর লসাগু হচ্ছে টু। সুতরাং আমরা এবার সুতরাং 2.23 পৌনঃপুনিক, হ্যাঁ, এটিকে আমরা এই দুইটি সংখ্যাকে আমরা সদৃশ করব। তো সদৃশ করতে গেলে তাহলে আমরা এটাকে আমরা লিখবো 2.233। থ্রি পৌনঃপুনিক যেহেতু, তাহলে আমরা দুইবার লিখতে পারি, থ্রি দুইবার আমরা লিখতে পারি, এবং পৌনঃপুনিক দুইটাতেই দিয়ে দিব, হ্যাঁ, দুইটাতেই দিয়ে দিব। এবার পরের সংখ্যাটা কি আছে? 5.235, হ্যাঁ, 235। এখানে 35 এর উপর পৌনঃপুনিক আছে। তো এখানে 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 আর চেঞ্জ হবে না, যেহেতু এখানে অনাবৃত আছে একটা আর আবৃত আছে দুইটা, তাহলে এখানে আর কোনো চেঞ্জ হবে না। তাহলে এটাই আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ আমরা পেয়ে, আবৃত দশমিক ভগ্নাংশ পেয়ে গেলাম। তো আমাদের আনসার হবে এই যে এইটা এবং এইটা, এটা আমরা লিখে দিব যে আমাদের নির্ণেয় আবৃত দশমিক। সুতরাং নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ সমূহ, সুতরাং সুতরাং নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ সমূহ হবে কি কি হবে? একটা হবে হচ্ছে 2.233 পৌনঃপুনিক, পৌনঃপুনিক, এবং আরেকটা সংখ্যা হবে 5.235, 5.235 এর উপরে পৌনঃপুনিক। এটাই আমাদের আনসার। ঠিক একইভাবে আমরা গ নাম্বারটা করে দেখি। এখানে তিনটা সংখ্যা আছে, এখানে তিনটা সংখ্যা আমরা কিভাবে সদৃশ বানাবো, হ্যাঁ। তো এখানে আমরা এবার তাহলে গ নাম্বারটা দেখি। সেম একইভাবে 14 গ নাম্বার, হ্যাঁ, 14 গ নাম্বারে দিছে হচ্ছে 5.7 পৌনঃপুনিক এবং 8.34 পৌনঃপুনিক, হ্যাঁ। আবার আরেকটা আছে, আরেকটা কি আছে, 6.245, আচ্ছা, 2 থেকে 5 পর্যন্ত পৌনঃপুনিক হবে, হ্যাঁ, তো পৌনঃপুনিক হবে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে এখানে সদৃশ করতে গেলে আহ এখানে যেহেতু আমরা সদৃশ বানাবো এই তিনটা সংখ্যাকে, তাহলে আমরা এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা? অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা আছে? এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, সুতরাং অনাবৃত অঙ্ক সংখ্যা 0। এবং এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে? আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে অঙ্ক সংখ্যা 0। অঙ্ক সংখ্যা হবে, আচ্ছা, হবে লিখে দিলে ভালো হয়, হ্যাঁ, হবে 0। এখানেও আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, এখানে আবৃত আছে 1, এখানে 2, এখানে 3, তাহলে 1 2 3 এর লসাগু কত হবে? 1 2 3 এর লসাগু হবে 6। তাহলে তাহলে আমার আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6। সুতরাং আমরা 5.7 পৌনঃপুনিক এবং 8.34 পৌনঃপুনিক এবং আরেকটা কি আছে 6.245, এই তিনটা পৌনঃপুনিক, এই তিনটাকে আমরা সদৃশ বানাবো। অনাবৃত অংশ নাই, সুতরাং অনাবৃত অংশের প্রয়োজন হবে না। 7, এখানে 7 হবে 6টা, এখানে যেহেতু আমরা সদৃশ করতে যাচ্ছি সুতরাং আমাদের এখানে 6টা হবে, 7, 3 4 5 6, সুতরাং আমরা পৌনঃপুনিক দিয়ে দিব। এইটার এটার মান কিন্তু একই, আমরা 7 যতবারই লিখি কিন্তু মান একই হবে, কারণ একটা পৌনঃপুনিক মানে কি, এখানে অসীম পর্যন্ত পৌনঃপুনিক আছে।
এবং 8.34 এটাকে আমরা কি লিখতে পারি? 3434, এটা আমরা 6টা লিখবো। 34, 6টা, মোট 6টা অঙ্ক এখানে প্রথমে এবং শেষে পনপনি দিয়ে দিব। আবার 6.245, 6.245 আবার হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা তিনটা তিনটা এইভাবে আমরা এই তিনটাই আমাদের আনসার আমরা লিখে দিব। সুতরাং নির্ণেয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ গুলো হলো এই তিনটা। এই যে এই 1 2 3, এই তিনটা আমরা লিখে দিব, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে এভাবে আমরা যে কোনো সংখ্যাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। আচ্ছা, এবার আমরা আরেকটা টাইপ, সেটা হচ্ছে টাইপ 4, যোগ। হ্যাঁ, যোগ করো, টাইপ 4 যোগ করো। আহ তো আমরা দেখি তাহলে। টাইপ 4, টাইপ 4 এ আছে হচ্ছে যোগ করো, যোগ করো। তো এখানে যোগ করো, এখানে আমরা 2.45, এখানে পুরোপুরি গেছে 5 এর উপরে, এবং যোগ করতে বলছে 0.134। হ্যাঁ, এই দুইটা দশমিক ভগ্নাংশ কিভাবে আমরা যোগ করব? তো এখানে যোগ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে এদেরকে সদৃশ বানাইতে হবে। এখানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে এদেরকে আমাদেরকে সদৃশ বানাইতে হবে। তো এদেরকে সদৃশ বানাবো আমরা কিভাবে? 0.45, এটাকে আমরা সদৃশ বানাইলে কি লিখতে পারি? উম হ্যাঁ, সদৃশ বানাইলে আমরা প্রথম কাজ হচ্ছে, যুগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে সদৃশ বানাইতে হবে। সদৃশ বানাইতে গেলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে 1, এখানেও 1, তাহলে আমাদের এই দুইটাকে সদৃশ বানাইতে গেলে যে সদৃশ সংখ্যাগুলো আসবে, সেখানে সেখানে অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে 0। সুতরাং আমরা লিখবো 0. এখানে একটা আছে, এখানে আছে, তাহলে একটা থাকবে। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা থাকবে 1, এখানে 1, এখানে 1, তাহলে সর্বোচ্চ 1 আছে, তাহলে এখানে 1 হবে। আর এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে, এখানে 1, এখানে 2, এখানে দুইটা, তাহলে 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে 5 5। হ্যাঁ, 5 5 আমরা যেহেতু সদৃশ করব এবং ওইটাকে সদৃশ বানাই 0.134 পুনঃপুনি, তাহলে এখানে থাকবে 0.13434। হ্যাঁ, এখন কিন্তু সদৃশ হয়ে গেছে। অনাবৃত, এখানে অনাবৃত 1, এখানে 1, এখানে দুইটা, এখানে দুইটা আবৃত। তাহলে এখন আমরা যোগ করব। হ্যাঁ, যোগ করলে যোগ করব, এখন আমরা স্বাভাবিক নিয়মে যে যোগ সেইভাবেই যোগ করব। তো এখানে এখানে একটা কাজ আমাদের একটু বেশি বা করা ভালো, যে এখানে আরো দুইটা আমরা অঙ্ক লিখবো। যেহেতু 5 5 5 5, এখানে 5 পনপনিক, তাহলে বারবার আসতেছে, পনপনিক মানে বারবার, তাহলে আমরা আরো দুইটা অঙ্ক বেশি নিব। হ্যাঁ, আরো দুইটা অঙ্ক আমরা বেশি নিব। এখানেও এখানেও দুইটা অঙ্ক আমরা বেশি নিব, 3 4। হ্যাঁ, এখানেও দুইটা অঙ্ক আমরা বেশি নিব। যতগুলো সংখ্যার যোগ করতে হবে সবগুলোরই দুইটা করে সংখ্যা এরকম খাড়া দাগ দিয়ে আমরা দুইটা করে বেশি নিব। এবার আমরা যোগ করি, এবার আমরা নিচে নিচে যোগ করি। যোগ করলে আমরা এখন পাবো হচ্ছে 5 আর 4 যোগ করলে 9, এখানে 5 আর 3 যোগ করলে 8। হ্যাঁ, এটা যোগ করার একটা কারণ আছে, এখানে যদি হাতে কিছু থাকতো তাহলে কিন্তু এই পরের সংখ্যা, এখানে যে যোগফল তার সঙ্গে 1 যোগ হইতো, কিন্তু যেহেতু এখানে হাতে কিছু নাই, তাহলে আমার এটা প্রয়োজন এখান থেকে, তবে এটা করা করা সব করতে হবে। হ্যাঁ, তো এখানে যেহেতু নাই, তো আমরা যোগ করব না, সমস্যা নেই। 5 আর 4 যোগ করলে 9, 5 আর 3 যোগ করলে 8। হ্যাঁ, আর এখানে 4 আর 1 যোগ করলে 5 আসতেছে, আর এখানে 0। আর এখানে পৌনঃপুনিক আমরা নিচে নিচে বসাই দিব 8 এবং 9 এর উপরে।
এখানেও দুইটা পৌনঃপুনিক আছে, এখানে দুইটা, এখানেও যেখানে যেখানে পৌনঃপুনিক আছে তার নিচে নিচে পৌনঃপুনিক বসবে বসবে। সুতরাং নির্ণেয় যোগফল হবে, সুতরাং নির্ণেয় যোগফল হবে 0.5589। হ্যাঁ, এই খাড়া দাগের দাগের পরের দুইটা অঙ্ক এখানে আমরা বসাবো না, আনসারে বসাবো না, ঠিক আছে? এটা আমরা জাস্ট নিয়ম অনুসারে আমরা এটা বসাইছি। এখানে যদি হাতে থাকতো তাহলে আমরা এখানে যোগ করে দিতাম। তো এইটাই হবে আমাদের, এই খাড়া দাগের আগ পর্যন্ত এই যে সংখ্যাগুলো থাকবে এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে। এবার আমরা আহ গ নাম্বারটা করি। হ্যাঁ, ক এবং গ, ক এবং গ এই দুইটা করলে আমরা মোটামুটি অন্যগুলোও করতে পারবো। তো এখানে গ নাম্বারে তিনটা সংখ্যার যোগ, হ্যাঁ, তিনটা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করব। হুম, হুম। হ্যাঁ, গ নাম্বারে কি দিচ্ছে? গ নাম্বারে তিনটা সংখ্যা কি কি আছে? 0.006 পৌনঃপুনিক, তার সঙ্গে বলছে 0.92 পৌনঃপুনিক। হ্যাঁ, তার সঙ্গে আবার 0.134 এইখানেও পৌনঃপুনিক আছে। তো এখানে আহ সর্বোচ্চ অনাবৃত আছে হচ্ছে দুইটা, এখানে নাই, এখানে একটাও নাই। তাহলে সর্বোচ্চ এখানে সদৃশ করতে গেলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 0.00006। হ্যাঁ, পৌনঃপুনিক সমান সমান আমরা লিখবো, তো যেহেতু তিনটাকে সদৃশ করব তাহলে এখানে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা হবে দুইটা, এবং আবৃত হবে 1 2 3। 1 2 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে 6টা। হ্যাঁ, 2 3 4 5 6, 6টা আবৃত অঙ্ক হবে, ঠিক আছে? আর তাহলে পরের কি আছে? 0.92 পৌনঃপুনিক। হ্যাঁ, এটা এখানেও অনাবৃত অঙ্ক সংখ্যা হবে দুইটা, 0.92। হ্যাঁ, আর আবৃত হবে 6টা। হ্যাঁ, 6টা, 92 92 92, ঠিক আছে? আবার 0.134 এখানে 10 এখানে অনাবৃত থাকবে দুইটা, 13 আর আহ, আবৃত থাকবে হচ্ছে, হ্যাঁ, 134। এখানে 4 থেকে যদিও শুরু হয়েছে, তো আমরা 134 যেহেতু তিনবার বারবার আসবে, সুতরাং আমরা আবার 134 লিখবো। 134, আবার 134 লিখবো। তাহলে মোট কয়টা হলো? 3 3 6, এখানে গিয়ে শেষ। 6টা পর্যন্ত আমরা নিব, বাকিগুলো আমরা আর বসাবো না। এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অনেকে ভুল করে যে 134 কিন্তু দশমিকের পর বারবার আসবে। এখানে 134, এখানে 134, এখানে 134, যেহেতু আমাদের 6টা দরকার, দুইটার পর সেখানে 6টা আবৃত দরকার, শেষেরটা আমরা বাদ দিয়ে দিব। এখন আমরা স্বাভাবিক যে যুগের নিয়ম সেভাবে করব। এখানে আমরা খাড়া টান দিয়ে আরো দুইটা করে নিব এখানে 92 92 92 92। আবার এখানে আহ এখানে কি 134 বারবার আসবে, 134 আবার 1। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা এইভাবে কিন্তু আমরা খাড়া দাগ দিয়ে বাকি অঙ্ক দুইটা করে অঙ্ক বেশি নিব। তাহলে 6 আর 2 যোগ করলে 8, আর 1 যোগ করলে 9, আর এখানে 9 6 9 6 15, 15 আর 4 19, হাতে কিন্তু এবার 1 আছে। হ্যাঁ, সেই 1 কিন্তু আহ, বামের সংখ্যার সঙ্গে যোগ হবে। 7 8 9 10 11 12, 12 হাতের 1। এখানে এখানে 1 যোগ হবে 7, 7 16 17, 17 হাতের 1, হাতের 1, হাতের 1 5 7, 7 8 9, 9 আর 4 13। হ্যাঁ, 9 আর 4 হচ্ছে 13, আবার হাতের 1, 7 14 15 16 17 18 19, 19 আবার হাতের 1, 7 8 9 10, 10 আবার হাতের 1। হ্যাঁ, হাতের 1, 7 7 14 15 16
বিশ, বিশ হাতের দুই, তো দুই, দুই, দুই চার, পাঁচ ছয় সাত, হ্যাঁ সাত, আর হচ্ছে নয় এক জি দশ, দশ হাতের এক, হাতের এক, ঠিক আছে। তাহলে এবার পৌনঃপুনিক কোথায় কোথায় আছে? পৌনঃপুনিক দুইটার পর থেকে পৌনঃপুনিক সরা এবং শেষে পৌনঃপুনিক, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। তাহলে আমাদের আনসার কত হবে? সুতরাং নির্ণেয় যোগফল, সুতরাং নির্ণেয় যোগফল, সুতরাং নির্ণেয় যোগফল হবে, নির্ণেয় যোগফল হবে 1.07, পৌনঃপুনিক 0.939372 পৌনঃপুনিক, ঠিক আছে। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার, আনসার। ঠিক আছে, তাহলে এবার বিয়োগের ক্ষেত্রে সেম একই নিয়ম। বিয়োগের ক্ষেত্রে আমরা দেখি যে এক দুইটা বিয়োগের ক্ষেত্রে একটা দেখলে আমরা পারবো আশা করি। 16 নম্বর, হ্যাঁ, বিয়োগ টাইপ, এটা হচ্ছে টাইপ ফাইভ, টাইপ ফাইভ। বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম, সদৃশ করে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সদৃশ করে নিতে হবে যুগের মতো। তো আমরা সদৃশ করে নিব এখানে বিয়োগের ক্ষেত্রে। উম বিয়োগের ক্ষেত্রে বলছে আমরা গণ টাইপ ফাইভ, হ্যাঁ, টাইপ ফাইভ, এইট ফাইভ হচ্ছে বিয়োগ। দুইটা সদৃশ, দুইটা সদৃশ দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ কিভাবে আমরা বিয়োগ করব, হ্যাঁ। তো যেমন আমরা ঘ নাম্বারটা করি যদি, 16 এর ঘ, ঘ নম্বর কি বলছে? 8.49 বিয়োগ করতে বলছে 5.356, হ্যাঁ পৌনঃপুনিক। তো 49-এর কোনো পৌনঃপুনিক নাই, আর 56 পৌনঃপুনিক আছে। তো এখানে আমরা এই দুইটাকে সর্বপ্রথমে সদৃশ করে নিব, হ্যাঁ, সদৃশ করে নিব। এখানে যেহেতু এখানে সদৃশ করতে গেলে 8.49, হ্যাঁ, এখানে কিন্তু অনাবৃত অঙ্ক আছে দুইটা, আর এখানে অনাবৃত আছে একটা, তাহলে সর্বোচ্চ সংখ্যক অনাবৃত হবে হচ্ছে 8.49, এবং আবৃত অংশ এখানে নাই, এখানে আবৃত অঙ্ক সংখ্যা আছে দুইটা, তাহলে এখানে আমরা দুইটা নেব। যেহেতু আমরা দশমিকের পরে ইচ্ছা মতো জিরো নিতে পারি, হ্যাঁ, জিরো নিলে মানের কোনো পরিবর্তন হয় না, মানে কোনো পরিবর্তন হয় না, এবং এদের উপরে আমরা যদি পৌনঃপুনিক দিই কোনো সমস্যা নেই, জিরো আমরা অসংখ্য দিতে পারবো। তো অনুরূপ ভাবে মানের কোনো পরিবর্তন হবে না জিরো দিলে। তো এখানে 5.356, হ্যাঁ, 356, এইখানেও, এখানেও 5 6 এর উপর গুণমান হয়েছে, এখানে অনাবৃত 5.3, হ্যাঁ, অনাবৃত অঙ্ক হবে কয়টা? দুইটা। তো আমরা 356, তো 356, এখানে অনাবৃত থাকবে হচ্ছে 35, হ্যাঁ। তো আমরা আবার 356 লিখি, পরে আমরা প্রয়োজনে বাদ দিয়ে দিব। তো এখানে 356, এখানে 356 বারবার, ও সরি, 5 6 যেহেতু মনে 5 6 বারবার আসবে, ঠিক আছে। তো এখানে এখানে যেহেতু অনাবৃত অঙ্ক হবে সর্বোচ্চ দুইটা, হ্যাঁ, তো এখানে 35, আর আবৃত আমরা তাহলে লিখি, আবৃত হবে 5 6 5 6 5, তাহলে আমরা এই দুইটা নিব, হ্যাঁ, এই দুইটা, তাহলে 5 6 5, আমরা আরো যেহেতু দুইটা করে নিব, 5 6 5 6, তাহলে আবার 5, হ্যাঁ, এখানেও দুইটা জিরো আমরা নিব, ঠিক আছে। তো এখন আমরা স্বাভাবিক বিয়োগ আমরা করব। 3 5 6 5 6 5, হ্যাঁ। এবার আমরা বিয়োগ যদি করি শূন্য, হ্যাঁ, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে, এখানে 5, এখানে 7, 7, 10 থেকে 7 গেলে 3, হ্যাঁ, 3, তাহলে হাতের এক এখানে চলে আসবে 6, 10 থেকে 6 গেলে 4,
হ্যাঁ, 10 থেকে 6 গেলে এইখানে 4, আর এখানে আবার কি 7 চলে আসবে, 7 7 10 থেকে 7 হলে 3, আবার 6 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে 3। হ্যাঁ, আবার 4 থেকে 3 বাদ দিলে 1, আর এখানে 8 থেকে 5 গেলে 3। ঠিক আছে, এই তাহলে এখানে পৌনঃপুনিক যেখানে যেখানে আছে সেখানে কিন্তু আমাদের পৌনঃপুনিক অবশ্যই দিতে হবে। সুতরাং এটাই আমাদের বিয়োগফল। হ্যাঁ, আমরা যদি সুতরাং আমরা লিখবো, সুতরাং নির্ণেয় বিয়োগফল, সুতরাং নির্ণেয় বিয়োগ ফল কত আসবে? 3.1334। ঠিক আছে, 34 পৌনঃপুনিক, এটাই আমাদের আনসার। তো এভাবে আমরা অন্যান্য আরো যত অঙ্ক আছে সেগুলো সমাধান করব। তো আশা করি তোমরা বাকিগুলো পারবে। যদি না পারো সেগুলা আহ যেগুলো পারবে না সেগুলো ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে দিয়ে দিবা, আমি যতগুলো পারি সবগুলো সমাধান করে দিব। এই নিয়মটা কিভাবে আমরা সমাধান করব? অনুশীলনীর অনুশীলনীর 17 নম্বর, 17 নম্বরের আমরা যদি ক নম্বরটাই আগে করি, 17-র ক। 17-র ক, 17-র কতে কি দিছে? 17 এর ক, এখানে দেওয়া আছে ক নম্বরে 0.3 পৌনঃপুনিক গুণ 0.6 পৌনঃপুনিক। হ্যাঁ, তো এখানে আমরা কিভাবে, আমরা এখানে দেখো উম, সাধারণ ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, এদেরকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার যে আমাদের নিয়ম ছিল, তো ঠিক সেইভাবেই আমরা করব। হ্যাঁ, তাহলে আমরা 0.3 পৌনঃপুনিক, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি দশমিক বিন্দুর পর যতগুলো আবৃত অংশ ততগুলা নয়। এখানে আবৃত অঙ্ক সংখ্যা একটা, সুতরাং একটা নয় বসবে, অনাবৃত নাই, সুতরাং কিছুই বসবে না। আর এখানে 3, এখানে দশমিক এবং অনাবৃত বাদ দিয়ে যে সংখ্যা পাবো সেটা লিখবো। এখানে যেহেতু অনাবৃত আবৃত অংশ নাই, সুতরাং আবৃত অংশ আমরা এখানে বাদ দিব না। সুতরাং আমরা এখানে কাটাকাটি করব, কাটাকাটি করলে পাবো হচ্ছে 1/3। আর 0.6 পৌনঃপুনিক, এটাকে আমরা যদি আবৃত 6 পৌনঃপুনিক, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য এখানে একটা নয় হবে, একটা দশমিক পৌনঃপুনিকের জন্য একটা নয়, আর অনাবৃত নাই, এখানে 6। হ্যাঁ, এখানে কিছুই বিয়োগ হবে না যেহেতু আহ, আবৃত অনাবৃত অঙ্ক নাই। সুতরাং আমরা যদি কাটাকাটি করি, 3 3 তিরিকে 9, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে আবার আমরা, সুতরাং 0.3 পৌনঃপুনিক গুণ হচ্ছে 0.6 পৌনঃপুনিক সমান সমান আমরা লিখবো 1/3 গুণ হচ্ছে 3/2। তো আমরা যদি এবার 9 2 2, তাহলে এটাই আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা সরি, এটাকে আমরা পৌনঃপুনিকে কিন্তু নিয়ে আসতে হবে। আমরা ভাগ করব। হ্যাঁ, ভাগ করে আমরা পৌনঃপুনিকে নিয়ে আসবো। 9 দিয়ে 2 কে ভাগ করব, অথবা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা নিয়ে আসবা। ক্যালকুলেটরের মাধ্যমে যে ভাগ আনসার আসবে ওখানে দেখবা 0.2222 বারবার আসবে, 0.222 এরকম বারবার আসবে। তখন এটাকে আমরা পৌনঃপুনিকে লিখে দিতে পারি, যেহেতু 2 বারবার আসবে, সুতরাং 2 পৌনঃপুনিক হবে, এটাই আমাদের আনসার। সুতরাং নির্ণয় গুণফল হবে এটাই। ঠিক আছে, আনসার। তাহলে আমরা এবার খ নাম্বারটা, গ নাম্বার, হ্যাঁ গ নাম্বারটা দেখি। খ নাম্বার আর গ নাম্বার নিয়মে কি, আমরা গ নাম্বারটা একটু দেখি। 0.62 পৌনঃপুনিক, এখানে এখানে আহ আমরা গ নাম্বারটা করলাম, সেম একই নিয়ম। 17 গ, 17 গ। তো 17 গ আমরা 17
গ তো গ নম্বরে কি বলছে, 0.62 পৌনপুনিক, 0.62 পৌনপুনিক, হ্যাঁ, ইন্টু 0.3 পৌনপুনিক। তো 0.62 পৌনপুনিক এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে যদি রূপান্তর করি, এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে একটা, সুতরাং একটা নয়, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা, সুতরাং একটা জিরো বসবে। তো এখন আমরা সম্পূর্ণ দশমিক পৌনপুনিক বাদ দিয়ে বাকিটুক লিখবো। এখানে অনাবৃত অংশে কি আছে, যে সংখ্যাটা আছে সেটা আমরা লিখবো, ঠিক আছে, সিক্স আছে, সিক্স আমরা বাদ দিয়ে দিব। ঠিক গুণের চিহ্নের পরে এখানে একটা আবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে একটা, সুতরাং একটা নয়, অনাবৃত নাই, সুতরাং আমরা লিখবো না। সুতরাং থ্রি থেকে জিরো বাদ যাবে, ওটা লেখা না লেখা একই। সুতরাং আমরা যদি কাটাকাটি করি, তিন তিরিকে নয়, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 90, উপরে থাকতেছে কত, 56, আর এখানে 1/3। এবার আমরা স্বাভাবিক গুণের নিয়মে আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসবে 28 ভাগের, আমরা যদি কাটাকাটি করি, উম, কাটাকাটি করলে আসবে হচ্ছে 28/45। এখানে কাটাকাটি করলে 28, দুই দিয়ে কাটাকাটি করলে এখানে 28, আর এখানে নিচে থাকতেছে হচ্ছে 45, ঠিক আছে। তাহলে এখানে 28, 45 ইন্টু 1/3। তবে তোমরা এটা স্বাভাবিক গুণের নিয়মে গুণ করে দিবা, 3 ইন্টু 45, 28, তারপর ভাগ করে দিলে, ক্যালকুলেটর চাপ দিলে আনসার চলে আসবে। আশা করি তোমরা এগুলো পারবে। তো ভাগের ক্ষেত্রে কিন্তু নিয়ম একই, হ্যাঁ, ভাগের ক্ষেত্রে একই কাজ। আমরা ভাগের ক্ষেত্রে একটা অঙ্ক করি। হুম 18 নম্বরে ভাগের নিয়মের সেম এই নিয়মে করতে হবে, আবৃত দশমিক গুলাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। হ্যাঁ, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে, টাইপ 7, হ্যাঁ, টাইপ 7, ভাগ, ভাগ। এখানে 18 নম্বরের ঘ, আমরা যদি গ নম্বর অঙ্কটা দেখি, গ নম্বরে বলছে, গ নম্বরে বলছে 2.37, 2.37 পৌনপুনিক আছে 7 এর উপরে, ভাগ বলছে কত, 0.455 এর উপরে পৌনপুনিক। তো এখন আমরা ভাগ করব, হ্যাঁ, ভাগ করলে, দেখো এখানে সাধারণ ভগ্নাংশে প্রথমে রূপান্তর করে নিব। 2.37 কে যদি আমরা রূপান্তর করি, এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা, সুতরাং একটা নয়, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা, সুতরাং একটা জিরো হবে। এরপর 237 সম্পূর্ণ সংখ্যাটা লিখবো, তারপর আমরা অনাবৃত অংশটা বাদ দিব। ঠিক পরেরটাও, ভাগচিহ্নের পরেরটাও, এখানে আবৃত অঙ্ক সংখ্যা একটা, অনাবৃত অঙ্ক সংখ্যা একটা, জিরো বসবে। সুতরাং সম্পূর্ণ সংখ্যাটা লিখবো লবে, সেখান থেকে অনাবৃত অংশ বাদ দিব, ঠিক আছে। তো সেম একইভাবে আমরা এখন বাকি অংশ ধারাবাহিকভাবে করে গেলে আমাদের সমাধান চলে আসবে। আশা করি বাকি অঙ্কটুক তোমরা পারবে, হ্যাঁ। ঘ নম্বর একই, আমি আর করলাম না, বাকিটা ঠিক গুণের যে নিয়ম সেই নিয়মে ভাগের কাজগুলো আমরা করব। এবার আমরা বর্গমূল নির্ণয়, বর্গমূল নির্ণয় শিখবো 19 নম্বরের যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, যেমন টাইপ 8। হ্যাঁ, এবার এই অঙ্কগুলো আমরা দেখি। টাইপ 8, টাইপ 8, টাইপ 8। এই অঙ্কগুলা কিরকম, যে যেমন 4 দশমিক স্থান, মানে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছে, হ্যাঁ। তো আমরা 19 নম্বরের টাই ধরি, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, নির্ণয়, এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান, এবং 3 দশমিক স্থান
পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। তো আমরা 19 নম্বরের একটা অঙ্ক করি। আমরা যদি 19 নম্বরের কোনটা করবো? উম, আচ্ছা, আমরা ঘ নম্বর অঙ্কটাই করি, হ্যাঁ, সবার শেষেরটা। এখানে যেটা দিচ্ছে ঘ নম্বরে যে 5.1302 পৌনপণি এইটার এইটার বর্গমূল নির্ণয় করতে বলছে, হ্যাঁ। তো এটার বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের যে নিয়ম, এটার বর্গমূল, হ্যাঁ, নির্ণয় করতে গেলে আমরা এটার বর্গমূল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এটাকে আমরা প্রথমে এই একটু, যেহেতু এখানে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, তাহলে আমরা উম কমপক্ষে 8 দশমিক বা আমরা 8টা করেই নিব জোড়া তৈরি করার জন্য। আমরা এখানে 5.1302 বারবার আসবে, যেহেতু 302 গুণগুণিক আছে, 302 এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে, তাহলে কমপক্ষে দশমিকের পরে আর 9 জোড়া, হ্যাঁ, সরি, 4 দশমিক স্থান, তাহলে অন্তত 5 জোড়া সংখ্যা আমার লাগবে। 302, এখানে কয়টা হয়েছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আহ, 3 জোড়া, তাহলে আমার 5 জোড়া লাগবে। 302, 302, 302, হ্যাঁ, আমাদের 5 জোড়া লাগবে। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 3, 2, 3, 4, 5, হ্যাঁ, 5 জোড়া। তা বাকিটুকু আমার না নিলেও চলবে, তাহলে আমরা এটাকে ডট ডট দিয়ে লিখতে পারি, হ্যাঁ। আহ, এই অঙ্কগুলো কিন্তু তোমরা আগে ক্লাস 7-এ শিখে আসছো, যে কোনো দশমিক ভগ্নাংশে কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করবো। তো এটাকে আমরা পৌনঃপুনিকটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। পৌনঃপুনিকটাকে এইভাবে আমরা 302, 302, হ্যাঁ, এভাবে আমরা বের করব। তাহলে আমরা এবার বর্গমূল করি। যেহেতু এই সংখ্যাটার বর্গমূল আমরা বের করব, তো আমরা ক্লাস 7-এর মতোই আমরা লিখব বর্গমূল বের করার নিয়ম। 5.1302, 302, 302। এবার আমরা বর্গমূল বের করার জন্য এই যে এইভাবে কিন্তু আমাদের কাজ শুরু করতে হয়। ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আমাদেরকে কিন্তু দাগ দিতে হবে, ঠিক আছে। বাম দিকে যেহেতু একটা সংখ্যায়, তাহলে এখানে দাগ না দিলেও সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে প্রথমে যেটা করব, 2 2-এ বর্গমূল এইখানে বসাবো, 2 2-এ 4, হ্যাঁ। এখানে কি বসবে? বিয়োগ করলে 1। আর এখানে যেহেতু 1 আসছে, ভাগশেষ 1 আসছে, সুতরাং আমরা পরের সংখ্যাগুলা আমরা জোড়ায় জোড়ায় নামাবো, হ্যাঁ। তো এখন এখানে জোড়া নামানোর আগে এখানে আমাদেরকে, যেহেতু দশমিক আছে, এখানে আমাদের বর্গমূলে দশমিক দিতে হবে, এবং পরের জোড়াটা এবার আমরা কিন্তু নামাবো। এখন 2-এর দ্বিগুণ, এখানে আমরা 4 বসাবো। তোমরা এক কাজ করবা, এটাকে এভাবে লিখার পর এখানে ক্যালকুলেটরে বর্গমূলটা মানে আনসারটা আগে বের করে নিবা। আনসারটা বের করে নিলে তোমাদের করতে কিন্তু সুবিধা হবে। যেমন আমি যদি আনসারটা আগেই একটু রাফে লিখে নেই ক্যালকুলেটর থেকে, তাহলে আসবে হচ্ছে 2.265001, 2.265, 2.265001, তারপর কিন্তু আরো থাকবে। তো এইভাবে আমরা একটু বর্গমূলটা, এই যে এই জিনিসটা এখানে বের করে নিলাম ক্যালকুলেটরের সাহায্যে। আমরা ক্যালকুলেটর টিপে এটার বর্গমূল টিপ দিলেই আমাদের আনসার এখানে চলে আসবে, ক্লিক করলে এখানে চলে আসবে। তো এখানে আমরা এবার কিন্তু আমাদের বসাইতে সহজ হবে, যে এখানে কত বসাবো এটা কিন্তু আমাদের বারবার চিন্তা করে করা লাগবে। এবার কিন্তু চিন্তা করা লাগবে না, ক্যালকুলেটর আমাদেরকে চিন্তা করে দিছে। তো এখানে আমরা কত বসাবো? দেখো, 2 বসাবো। 2 যদি বসাই এখানে, এখানে যদি আমরা 2 বসাই, 2 2 গুণে 4, 4 4 2 গুণে 8, হ্যাঁ, 2 2-এ 4, 4 2-এ 8, 84, ঠিক আছে, 84। এবার আমরা এখানে যে 2 বসাইলাম, এই 2 কিন্তু এখানেও
বসাইতে হবে। এটাই নিয়ম, আমরা কিন্তু ক্লাস 7 শিখে আসছো তোমরা। তো এবার আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে কত আসে? 13 থেকে 4 বিয়োগ করলে 9, 10, 11, 12, 13, তাহলে বিয়োগ থাকে হচ্ছে 9, এখানে 9 আর এখানে 9, তাহলে 2 থাকে থাকে, ঠিক আছে, 29। এবার আমরা কি করব? পরের জোড়াটা নামাবো, ঠিক আছে, পরের জোড়া নামাবো এবং এইখানে কি করব? আবার দিক 2 দিয়ে গুণ করে এখানে 44 আসবে, 44। এখন এখানে কিন্তু একটা সংখ্যা বসাইতে হবে। সেটা কত বসাবো? অলরেডি কিন্তু আমরা ক্যালকুলেটর থেকে পেয়ে গেছি, 6 বসাইতে হবে। 6 যদি এখানে বসাই তাহলে কত আসে? 6 বসাইলে 2676, ক্যালকুলেটরে 2676। এবার আমরা আবার বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসবে হচ্ছে 226, 226, 226। আর পরের জোড়া কিন্তু নামাইতে হবে, ঠিক আছে। পরের জোড়া নামাইলাম, নামানোর পরে আবার কিন্তু আমরা আবার নিয়োগ করব। এবার এবার 226-এর দ্বিগুণ করলে কত আসে? 226-এর যদি দ্বিগুণ করি আসবে হচ্ছে 4452, 452। এখন বসাইতে হবে কত? 5। এখানে যদি আমরা 5 বসাই, 5 দিয়ে 4525 গুণ করলে আসে হচ্ছে 22625, 22625। তো এখানে ভাগশেষ আসে হচ্ছে 5। আর এখানে 5 যেহেতু বসাইছি, এখানে আমাদেরকে 5 বসাইতে হবে। এরপর আমরা 5 যেহেতু আসছে, 5 আসার পর এখানে কিন্তু এই জোড়াটা নামাইতে হবে, 23। হ্যাঁ, পরের জোড়াটা নামাইতে হবে, তার নামাইলাম। এখন আমরা যদি সম্পূর্ণ সংখ্যাটা এখানে দ্বিগুণ, আবার দ্বিগুণ আনতে হবে, ঠিক আছে। 2265, এর দ্বিগুণ করলে কত আসে? 2265 এর দ্বিগুণ করলে আসে 4530। আমরা যদি দ্বিগুণ করি ক্যালকুলেটরে একটু, 2265, 65, 2265 ইন্টু 2, 4530 আসে, 4530 আসে। এখানে আমরা এখানে কত বসাবো? এখানে দেখো আমরা জিরো বসাইতে হবে। এখানে যদি আমরা জিরো বসাই, হ্যাঁ, তাহলে জিরো দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করলে জিরোই আসবে। তাহলে আবার 523 আসবে, আর এখানেও কিন্তু আমরা জিরো দিব, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কিন্তু পরের যে জোড়াটা বাকি আছে 02, এবার এটা নেমে যাবে, তাহলে এটা থেকে আমাদের নেমে যাবে। হুম, নেমে গেলে এবার আমরা উম 1, 2, 3, 4, 5, আচ্ছা, আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে কত 2302, যেহেতু এটা নামে। আচ্ছা, এখানে কিন্তু একটু ডট ডট দিতে হবে, যেহেতু এখানে আরো অঙ্ক আছে। এটা সংখ্যাটা লেখার পর এখানে আরো ডট ডট দিবে, হ্যাঁ, ডট ডট দিতে হবে। এটা কিন্তু ভুলবশত এখানে ডট ডটটা খেয়াল করি নাই। তো এখানে যেহেতু আরো এই দ- এই সংখ্যাগুলোর পরে আরো আছে, সুতরাং এখানেও কিন্তু এরকম ডট ডট দিতে হবে, ঠিক আছে, ডট ডট দিয়ে দিবা। তো 650। এবার আমরা এটার দ্বিগুণ এখানে আবার বসাবো, আবার কিন্তু এখানে দ্বিগুণ বসবে। এটার দ্বিগুণ করলে কত আসে? হুম, আমরা যদি একটু করি, 652265 650, আসবে হচ্ছে 45300, হ্যাঁ, 45300, হ্যাঁ, 45300, হ্যাঁ। এবার যদি আমরা, এবার আমরা কত বসাইতে হবে? দেখো, আহ, কত বসাইতে হবে? আমরা অলরেডি 650 বসাইছি, হ্যাঁ, জিরো বসাইছি, হ্যাঁ। তাহলে আমাদের কত বসাইতে হবে? জিরো, জিরো, 625523, জিরো। যেহেতু এইখানে কয়টা আছে? তিনটা, চারটা, পাঁচটা, এখানে তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ। এখানে যদি আমি একটা জিরো ছাড়া অন্য কিছু বসাই, তাহলে কিন্তু এটা হচ্ছে বড় হয়ে যাবে। ওয়ানও যদি বসাই, তাহলে আমরা আবার জিরো বসাইতে হবে। আবার এখানে জিরো বসাইয়া
জিরো বসাইয়া এটাকে সম্পূর্ণকে জিরো দিয়ে গুণ করলে এখানেও জিরো আসবে। তাহলে আমরা এখানেও কিন্তু জিরো দিতে হবে, যেহেতু এখানে জিরো বসাইছি ওখানেও জিরো বসাইতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু ধৈর্য সহকারে করতে হবে, যেহেতু একটু বড় বর্গমূল। তো এখানে আবার আমরা বিয়োগ করব, হ্যাঁ। বিয়োগ করলে কত আসবে? 5 2 8 আসবে, 5 2 3 0 2। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের আরো আমরা যদি করতে থাকি এখানে কিন্তু আরো আনসার বের হইতে থাকবে, হ্যাঁ। আর বর্গমূল বের হইতে থাকবে। তো আমরা তো আর এত কিছু শেষ করতে পারবো না। তাহলে আমরা এই এই যে আমাদের যদি বলে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি আমাদের বলে 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমাদেরকে বর্গমূলে কমপক্ষে পাঁচটা 5 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করা লাগবে। যেহেতু আমরা অলরেডি 5 দশমিক পর্যন্ত বের করে ফেলছি, 1 2 3 4 দশমিকের পর 5 দশমিক পর্যন্ত বের করছি, সুতরাং এখন আমরা কিন্তু ইজিলি আনসার বের করতে পারবো, হ্যাঁ। তো আমরা লিখবো, সুতরাং তোমরা নিচে নিচে লিখবা, সুতরাং নির্ণেয় আহ বর্গমূল 4 দশমিক স্থান পর্যন্ত। সুতরাং 4 দশমিক স্থান পর্যন্ত তোমরা একটু লিখে নিবা। সুতরাং 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণেয় নির্ণেয় 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণেয় বর্গমূল হবে কত? এই যে এটা 2.265, হ্যাঁ, 0 0 0। হ্যাঁ, যেহেতু পরেরটাও জিরো, সুতরাং মানের কোনো পরিবর্তন হবে না। 2.2650, 4 দশমিক স্থান পর্যন্ত এটাই আমাদের আনসার আসবে। এবং এবং 3 দশমিক, এবং যেহেতু আরেকটা জিনিস বের করতে বলছে যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে, সুতরাং 3 দশমিক স্থান পর্যন্ত আহ নির্ণয় বর্গমূল এত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন বলতে কাছাকাছি মান, আসন্ন মান কত হবে? 2.265। হ্যাঁ, যেহেতু শেষে জিরো আছে, সুতরাং এখানে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, এই দুইটাই আমাদের আনসার।